কিমাপুর জায়গাটা একটু দুর্গম, ব্রহ্মপুত্রের ওপারে ভুটান রাজ্যের লাগোয়া, তবে কামরূপ জেলাতেই পড়ে। পথ ভালো নয়, কোনো রকমে ওই মোটর চলে। রোজই শিকারের চেষ্টা হতো, নানা রকম জানোয়ারও পাওয়া যেত, কিন্তু 18 শিঙা হরিণের দেখা নেই। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন পরশুরামের গল্প কামরূপিণী, পাঠ রাজন্যা মিত্র। শীতকাল, বিকেলবেলা শিবপুর বটানিক্যাল গার্ডেনে একটি দল গঙ্গার কাছে মাঠের উপর শতরঞ্চি পেতে বসেছে। দলে আছেন প্রবীণ অধ্যাপক নিকুঞ্জ ঘোষ, তাঁর স্ত্রী উর্মিলা আর মেয়ে ইলা, বয়স 15। রয়েছেন নিকুঞ্জর শালা নবীন অধ্যাপক বীরেন দত্তর স্ত্রী সুরুচি আর তার ছেলে নটু, বয়স 6। বৃদ্ধ শীতল চৌধুরীও আছেন। বীরেন দত্তর সঙ্গে এর কি একটা দূর সম্পর্ক আছে। ছোট বড় নির্বিশেষে সকলেই একে সীতু মামা বলে ডাকে। বীরেন দত্তর আসতে একটু দেরি হবে। তাঁর নববিবাহিত বন্ধু মেজর সুকমল গুপ্ত সম্প্রতি তাঁর স্ত্রী আর শাশুড়ির সঙ্গে আসাম থেকে কলকাতা এসেছেন। বীরেন তাঁদের নিয়ে আসবে। শীতল চৌধুরী বললেন, আচ্ছা, তোমাদের কিরকম পিকনিক বলো দেখিনি? হ্যাঁ, খাবার জিনিস তো কিছুই সঙ্গে আনোনি, শুধু হাওয়া খেয়ে বাড়ি ফিরতে হবে নাকি? হ্যাঁ, সুরুচি বলল, ভয় নেই সীতু মামা, ওর সঙ্গে সবাই এসে পড়বে। সস্ত্রীক শাশুড়িক মেজর সুকমল গুপ্ত আর দেদার খাবার। গুপ্তর বউ আর শাশুড়ি নিজের হাতে সব খাবার তৈরি করে আনবেন। বউ ভাতের ভোজটা আমাদের পাওনা আছে কি না, এখানেই খাওয়াবেন। নুটু বলল, ও সীতু মামা, কাল যে গল্পটা বলছিলে তা তো শেষ হয়নি, খেতে অনেক দেরি হবে, ততক্ষণ গল্পটা বলো না। সীতু মামা বললেন, আচ্ছা বলছি শোন। তারপর রাজা তো খুব সানাই, ভেঁপু, রামসিংহা, ঢাক, ঢোল, জগজম্প বাজিয়ে শোভাযাত্রা করে সুয়োরানীকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে 50টা শাঁখ বেজে উঠল। রাজার মাসি, পিসি, মামিরা খুব জিভ নেড়ে নেড়ে হুলুলুলু করলেন। বেচারি দুয়োরানীর মনের দুঃখে তার খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। এখন সেই সুয়োরানীটা ছিল রাক্ষসী। 7 দিন যেতে না যেতে রাজার কাছে খবর এলো, হাতিশালায় হাতি মরছে, ঘোড়াশালায় ঘোড়া মরছে, শুধু তাদের হাড়, দাঁত আর ন্যাচ পড়ে আছে। নুটু বলল, সুয়োরানী ওসব চিবুতে পারে না বুঝি? নুটুর মা সুরুচি ধমক দিয়ে বলল, চুপ করো না খোকা, ও ছাই গল্প তোমায় শুনতে হবে না। সীতু মামা, আপনি এই সমস্ত বিদঘুটে গল্প কেন বলেন বলুন তো? এতে ছোট ছেলেদের মনে একটা খারাপ ছাপ পড়ে। নিকুঞ্জ ঘোষ হেসে বললেন, আরে না 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 না, সব দেশেরই রূপকথায় একটু উৎকট ব্যাপার থাকে, তাতে ছোট ছেলে মেয়েদের কোনো অনিষ্ট হয় না। তারা বেশ বোঝে যে সবই বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। না রে নুটু? নুটু বলল, আমিও গল্প বানাতে পারি। সুরুচি বলল, যাই হোক সীতু মামা, আপনিও সব বেয়াড়া মিথ্যে গল্প বলবেন। সীতু মামা বললেন, বেশ, মা লক্ষ্মীর যখন আপত্তি আছে তখন বলবো না। ও নুটু, তুই বরং তোর মায়ের কাছে রামায়ণের গল্প শুনিস, সুরূপনখা রাক্ষসীর কথা। খুব ভালো সত্যি গল্প। কিন্তু একটা কথা তোমাদের জানা দরকার, রূপকথার সবটাই মিথ্যে মন বলা যায় না। যা ঘটে তাই কত কত রটে। নিকুঞ্জ পত্নী উর্মিলা বললেন, আচ্ছা সীতু মামা, রাক্ষসী সুয়োরানী, পাতালপুরীর রাজকন্যা, সোনার কাঠি, রূপোর কাঠি, কামরূপ কামিক্ষীর মায়াবিনী, যারা ভেড়া বানিয়ে দেয়, এসবে আপনি বিশ্বাস করেন? কিছু কিছু করি বই কি, বিশেষ করে ওই ভেড়া বানাবার কথা যা বললে। নিকুঞ্জ কন্যা ইলা বলল, ভেড়ার কথাটা খুলে বলুন না সীতু মামা। থাক, নটুর মায়ের যখন আপত্তি। নিকুঞ্জ ঘোষ বললেন, লোকের কৌতূহলে খোঁচা দিয়ে চুপ করে থাকাটা ঠিক নয়, খোলসা করে বলে ফেলাই ভালো।
সুরুচি বলল, বেশ তো সীতু মামা, ভেড়ার গল্পটা খোলসা করেই বলুন, কিন্তু বেশি বেয়ারা কথাগুলো বাদ দেবেন। সীতু মামা বললেন, হ্যাঁ থাকবে, বরং একটু ভগবত প্রসঙ্গই হোক। ইলা ভাই, তুমি একটি রবীন্দ্রসঙ্গীত গাও দেখিনি, সেই মাথা নত করে দাও ওই গানটি। সুরুচি বলল, অত মান ভালো নয় সীতু মামা। আচ্ছা, আমি মাপ চাচ্ছি, আপনি ভেড়ার গল্পটা বলুন। নুটু বলল, না, আগে সেই রাক্ষসী সুরানির গল্প হবে। সুরুচি বলল, তুই থাম না খোকা, রাক্ষসীর চাইতে ভেড়াওয়ালি ভালো, বলুন সীতু মামা। শীতল চৌধুরী বলতে লাগলেন, 25 বছর আগেকার কথা। বলভদ্র মর্দরাজকে তোমরা চিনবে না। তার বাপ রামভদ্র মর্দরাজ বালেশ্বর জেলার একজন বড় জমিদার ছিলেন, রাজা বললেই হয়। আর এস্টেটে আমি তখন কাজ করতাম। বলভদ্রর বয়স 30-এর নিচে, সুপুরুষ, মেজাজ ভালো, শিকারের খুব শখ। একদিন সে আমাকে বলল, ও শীতলবাবু, কেবলই সেরেস্তার কাজ নিয়ে থাকলে তোমার মাথা তো বিগড়ে যাবে। বাবাকে বলে তোমার 20 দিনের ছুটি মঞ্জুর করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে কিমাপুর চলো, উত্তর পূর্ব আসামে, খাস জায়গা, দেদার শিকার। সেখানে 18 শিঙা হরিণ পাওয়া যায়, বুঝেছ? আকারে খুব বড় নয়, কিন্তু শিং দুটো অতি অদ্ভুত, প্রত্যেকটার 9টা ফ্যাঁকড়া। সব খরচ বলভদ্র যোগাবে, আমার কাজ হবে শুধু মুসাহেবি। সুতরাং রাজি হলুম। কিমাপুর জায়গাটা একটু দুর্গম, ব্রহ্মপুত্রের ওপারে ভুটান রাজ্যের লাগোয়া, তবে কামরূপ জেলাতেই পড়ে। পথ ভালো নয়, কোনো রকমে ওই মোটর চলে। শিকারী বলে বলভদ্রের খুব খ্যাতি ছিল। সহজেই ওই আসাম গভর্নমেন্টের কাছ থেকে সব রকম দরকারি পারমিটও পেয়ে গেল। একটা বড় হটসন মোটর গাড়ি, অনেক খাবারের জিনিস, ড্রাইভার আর একজন চাকর নিয়ে আমরা কিমাপুর ডাক বাংলোয় গিয়ে উঠল। রোজই শিকারের চেষ্টা হতো, নানা রকম জানোয়ারও পাওয়া যেত, কিন্তু 18 শিঙা হরিণের দেখা নেই। ওখানকার লোকরা বলল আরো উত্তরে জঙ্গলের মধ্যে পাওয়া যাবে। খানিক দূর পর্যন্ত কোনো রকমে মোটর চলবে, তারপরে হেঁটে যেতে হবে। সকাল 8টার সময় আমরা যাত্রা করল। গাড়িতে বলভদ্র, আমি, ড্রাইভার কৃপান সিং আর তার পাশে একজন ভুটিয়া, সে পথ দেখাবে। রাস্তা অতি খারাপ, 2বার টায়ার পাংচার হলো। 3 মাইল যেতেই বেলা 11টা বাজল। গরমও বেশ, খিদেও পেয়েছে খুব। আমরা ওই বিশ্রামের উপযুক্ত একটা জায়গা খুঁজছি, এমন সময় দেখতে পেলুম গাছের আড়ালে একটি সুন্দর ছোট বাংলো। আমরা একটু এগিয়ে যেতেই সেই বাংলো থেকে একটি অপূর্ব সুন্দরী বেরিয়ে এলেন। নিখুঁত গড়ন, খুব ফর্সা, তবে নাক একটু খেঁদা, আর চোখ পটল চেরা নয়, লঙ্কা চেরা বলা যেতে পারে। হ্যাঁ, আমরা নমস্কার করে নিজেদের পরিচয় দিল। সুন্দরী জানালেন তার নাম মায়াবতী করঞ্জি, এখন একলাই আছেন। তার সঙ্গিনী মাসিমা চাকরকে নিয়ে কিমাপুরের হাটে গেছে। মায়াবতী খাঁটি বাংলাতেই কথা বললেন, তবে উচ্চারণে একটু ওই আসামি টান টের পাওয়া গেল। তাঁর সাদর আহ্বানে কৃতার্থ হয়ে আমরা আতিথ্য স্বীকার করল। বলভদ্র মর্দরাজের ভঙ্গি দেখে বোঝা গেল সে প্রথম দর্শনেই প্রচন্ড প্রেমে পড়েছে। তার কথার সুরে গদগদ ভাব ফুটে উঠেছে। আমাদের ভুটিয়া গাইড লাদেন গাছপা চুপি চুপি আমাকে বলল, ওই মেম সাহেবটা ভালো নয়, পালিয়ে চলুন এখান থেকে। কিন্তু তার কথা কে গ্রাহ্য করে? বলভদ্র প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আমিও মুগ্ধ হয়ে গেছি। মায়াবতী আমাদের খুব সৎকার করলেন, বললেন 18 শিঙা হরিণের সিজন এখন নাকি নয়, তারা শীতকালে পাহাড় থেকে নেমে আসে। মিস্টার মর্দরাজ আর মিস্টার চৌধুরী যদি 2 মাস পরে আসেন, তখন নিশ্চয়ই শিকার মিলবে। পথে গোটা কতক পাখি মেরে আমরা কিমাপুরের ডাক বাংলোয় ফিরে এলো।
পরদিন বলভদ্র আবার মায়াবতীর কাছে গেল। শরীরটা একটু খারাপ হওয়ায় আমি ওই বাংলোতেই রইলুম। অনেক বেলায় ফিরে এসে বলভদ্র বলল, শোনো শীতলবাবু, আমি ওই মিস মায়াবতীকে বিয়ে করব। 15 দিন পরে ওকে নিয়ে আমি কলকাতায় যাব। তুমি কালই চলে যাও। বালিগঞ্জে একটা ভালো বাড়ি ঠিক করে আমাদের জন্য অপেক্ষা করবে। আমি অনেক বোঝালো, অজ্ঞাত কুলশীলাকে হঠাৎ এরম ভাবে বিয়ে করা উচিত নয়, তার বাবাও তা পছন্দ করবেন না। কিন্তু বলভদ্র কোনো কথা শুনল না। অগত্যা আমি পরদিনই কলকাতায় রওনা হল। পনেরো দিন পরে বলভদ্রের ড্রাইভার কৃপান সিং আমার কাছে এসে খবর দিল, বলভদ্র নাকি হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। কোথায় গেছে কেউ জানে না। মেম সাহেব মায়াবতীও বলতে পারলেন না। জেরা করে জানলুম 4 দিন আগে গাড়িটা বিগড়ে যাওয়ায় বলভদ্র সকালবেলা মায়াবতীর কাছে হেঁটেই গিয়েছিল। মুনিপ ফিরে এলেন না দেখে পরদিন ওই কৃপান সিং খোঁজ নিতে গেল। গিয়ে দেখলো সেখানে শুধু মায়াবতী আর তাঁর বুড়ি মাসি আছেন। তাঁরা বললেন বলভদ্র নাকি গতকাল সকালে এসেছিলেন বটে, কিন্তু এখান থেকে কোথায় গেছেন তা তাঁরা জানেন না। কৃপান সিং আরো দেখল একটি বাদামি রঙের নধর ভেড়া বারান্দায় খুঁটির সঙ্গে বাঁধা আছে। একটা ধামা থেকে ভিজে ছোলা খাচ্ছে। সুরুচি বলল, সীতু মামা, আপনি কি বলতে চান যে সেই ভেড়াটাই বলভদ্র মর্দরাজ? আমি কিছুই বলতে চাই না, যা শুনেছি তাই হুবহু জানালো। বিশ্বাস করা না করা তোমাদের মর্জি। নুটু বলল, সীতু মামা, ভেড়াটা ছোলা খাচ্ছিল কেন? সেখানে বুঝি ঘাস নেই? ইলা বলল, বুঝলি না খোকা, গ্রাম ফেড মাটন তৈরি হচ্ছিল। উফ, আপনি খুব বেঁচে গেছেন সীতু মামা। এই সময় সুরুচির স্বামী বীরেন দত্ত আর তার সঙ্গে 2টি মহিলা এসে পৌঁছলেন। খাবারের ঝুড়ি নিয়ে 2জন অনুচর এলো। মহিলাদের একজনের বয়স ওই 50-এর কাছাকাছি, আর একজনের 22-23। দুজনেই অসাধারণ সুন্দরী, যদিও চোখ আর নাক একটু মঙ্গলীয় ছাঁদের আর কি। বীরেন দত্ত পরিচয় করিয়ে দিল, আচ্ছা, ইনি হচ্ছেন সুকমল গুপ্তর শাশুড়ি ঠাকুরুন মিসেস মায়াবতী মর্দরাজ, আর ইনি সুকমলের স্ত্রী মিসেস মোহিনী গুপ্ত। আমাদের আসতে আসলে একটু দেরি হয়ে গেছে, এরা অনেক রকম খাবার তৈরি করলেন কিনা, ওই জন্য। ইলা ফিস করে বলল, সীতু মামা, এই মায়াবতী আপনার সেই তিনি নাকি? সীতু মামা বললেন, চুপ চুপ চুপ, একদম চুপ। নিকুঞ্জ ঘোষ জিজ্ঞাসা করলেন, আরে কই মেজর গুপ্ত এলেন না যে? মধুর কণ্ঠে মোহিনী গুপ্ত বললেন, সুকমল, তার কথা আর বলবেন না। পোর ফেলো, কোথায় উধাও হয়েছে কিছুই জানি না। আতকে উঠে ইলা ফিস করে বলল, কি সর্বনাশ! মায়াবতী বললেন, মিলিটারি সার্ভিসের মতন উঁচা চাকরি আর নেই। হঠাৎ একটা টেলিগ্রাম পেয়ে কিচ্ছু না জানিয়ে চলে গেছে। আপনারা খেতে বসে যান, নয়তো সব ঠান্ডা হয়ে যাবে। মোহিনী আর আমি পরিবেশন করছি। বীরেন দত্ত বলল, সীতু মামা, সব জিনিস নির্ভয়ে খেতে পারেন। আপনি মন্ত্র নিয়েছেন, নিষিদ্ধ মাংস এখন আর খান না, তাই এনারা চিকেন বাদ দিয়েছেন। কাটলেট, ফ্রাই, পাইচপ, শিক কাবাব সবই পবিত্র ভেড়ার মাংসে তৈরি। এদের স্পেশালিটি তো হলো ভেড়া। এরা কামরূপ কামিক্ষের মহিলা কিনা? ইলা বলল, ওরে মা রে! নিকুঞ্জ ঘোষ বললেন, কই, আপনারা তো কিছু নিলেনই না। মায়াবতী স্মিত মুখে বললেন, আমরা একটু আগেই খেয়েছি কিনা। শিউরে উঠে ইলা বলল, ওরে বাবা রে! হঠাৎ দাঁড়িয়ে উঠে সুরুচি বলল, ওমাগো, আমার গা গুলোচ্ছে, গা গুলোচ্ছে। গঙ্গার ধারে গিয়ে বসি বাবা, গঙ্গা। উর্মিলা বললেন, আমারও কেমন কেমন বোধ হচ্ছে বাবা, আমিও যাই। ইলাও তার মায়ের সঙ্গে চলে গেল। বীরেন ব্যস্ত হয়ে পিছনে পিছনে গিয়ে বলল, আরে বাবা, এনারা 6 বোতল সোডাও এনেছেন, একটু খাও না, খাও, নসিয়া কেটে যাবে। সুরুচি বলল,
থু, থু, রাক্ষসীদের জলস্পর্শ করব না। বাড়ি ফিরে এসে সব কথা শুনে বীরেন বলল, ছি 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 ছি, কি কেলেঙ্কারি করলে তোমরা। এই জন্যেই শাস্ত্রে বলেছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। সীতু মামার গাঁজাখুরি গল্পটা তোমরা বিশ্বাস করলে? উফ, উনি নিজে তো গান্ডে পিণ্ডে খেয়েছেন। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।